বইছে নির্বাচনী হাওয়া, নানা তৎপরতায় সরগরম শহর থেকে গ্রাম। পরিবর্তিত প্রেক্ষাপটে পাল্টে গেছে ভোটের সমীকরণও। সে হিসেব নিকেশ মেলাতে ব্যস্ত দলগুলো, বসে নেই সম্ভাব্য প্রার্থীরা। পালাবদলের রাজনীতি ও জাতীয় নির্বাচনের সবশেষ চিত্র নিয়েই নির্বাচনের সময় সঙ্গে আছে আমি মাহাদ ইসলাম ধ্রুব। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। ভালো ভোট করে খারাপ নির্বাচনের অপবাদ ঘোচাতে চায় সিইসি। দায়িত্ব পালনে প্রশাসনদের কঠোর থাকার নির্দেশ। পদক্ষেপ নিতে কমিশনের সমর্থন চাইলেন আইজিপি। কারওয়ান বাজারে চাঁদাবাজি, রেলগেটে মাদক বেচাকেনা, গ্যাস সংকট, জলাবদ্ধতা সহ নানা সমস্যা থেকে মুক্তি চান ঢাকা 12 আসনের ভোটাররা। প্রার্থীদের প্রতিশ্রুতি। শেরপুর 1 আসনে বিএনপির ডাক্তার প্রিয়াঙ্কার প্রতিদ্বন্দ্বী জামাতের হাফেজ রাশিদুল এনসিপির প্রার্থী প্রকৌশলী লিখন। নির্বাচনী প্রতিশ্রুতির বাস্তবায়ন চান ভোটাররা। এবং পাবনা 4 আসনে ধানের শীষের হাবিবের সঙ্গে দাড়িপাল্লার তালেব মণ্ডলের লড়াই। শাপলাকলি মাজিদের একাধিক নেতার প্রার্থিতার ঘোষণা, চ্যালেঞ্জ বিএনপির। নির্বাচনের সময় ঢাকা, গতকালকে আমরা ঢাকা 11 আসন নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব ঢাকা 12 আসন নিয়ে। তবে তার আগে আজকের দিনের ঘটনাবহুল সংবাদগুলো একটু আলোচনা করতে চাই। নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই কিন্তু আসলে সিইসির তৎপরতা এবং তার কমিশনের তৎপরতা কিন্তু জোরালো হচ্ছে। আজকে সিইসি ঢাকা সহ দেশের ডিসি, এসপি সহ মাঠ পর্যায়ের যারা প্রশাসক রয়েছেন তাদের সঙ্গে কিন্তু এক মতবিনিময় সভা করেছেন এবং সেখানে সিইসি যেটি বলেছেন যে অতীতে যেসব বিতর্কিত নির্বাচন হয়েছে, যে নির্বাচনগুলো বিতর্কিত ছিল, সেই নির্বাচনের অপবাদ এবার তার কমিশন ঘোচাবে। এবং তিনি যেটি আরো বলেছেন যে আসলে দায়িত্ব পালনে প্রশাসনকে কঠোর থাকার নির্দেশ দিয়েছেন তিনি। এবং একই সঙ্গে তিনি বলেছেন আইন অমান্যকারী যেই হোক না কেন, যেই দলেরই হোক না কেন, তাদের বিরুদ্ধে কিন্তু কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ তিনি দিয়েছেন। এবং সেই মত বিনিময় সভায় আইজিপি বলেছেন তিনি আসলে কমিশনের সহযোগিতা চেয়েছেন যাতে কোনো ধরনের বাধা যাতে তাদের দায়িত্ব পালনে না আসে, সেই বিষয়টি নিয়ে কিন্তু আইজিপি আজকে মত বিনিময় সভায় তার বক্তব্যে বলেছেন। তো এই ছিল আসলে সিএসসির আজকের মত বিনিময় সভায় আমার কাছে থাকা সবশেষ। আমরা যেহেতু গতকালকে ঢাকা 12 আসন নিয়ে কথা বলেছি, আজ 11 আসন নিয়ে কথা বলেছি, আজকে আমরা কথা বলবো ঢাকা 12 আসন নিয়ে। ঢাকা 12 আসনটি আসলে ঢাকার অন্যতম একটি প্রাণ কেন্দ্র, কারণ এটি মূলত উত্তরের 6টি আসন নিয়ে কিন্তু আসলে উত্তরের 6টি আসন নিয়ে কিন্তু এই উত্তরের 6টি ওয়ার্ড নিয়ে কিন্তু এই আসনটি গঠিত হয়েছে। একই সঙ্গে এই আসনটিতে আমি যদি একটু বলি যে ঢাকা 12 আসনে মোট ভোটার রয়েছে 3,33,320 জন, যেখানে পুরুষ ভোটার রয়েছে 1,75,000 এবং নারী ভোটার রয়েছে 1,57,000। এবং এখানে আসলে কেন্দ্র সম্ভাব্য প্রার্থীদের নিয়ে একটু আলোচনা করতে চাই, কারণ ঢাকা 12 আসন নিয়ে কিন্তু আসলে সকলের একটি নজর ঢাকা 12 আসনের দিকে রয়েছে। কারণ ঢাকা 12 আসনে আসলে বলা হয় ঢাকার অন্যতম প্রাণকেন্দ্র, যেখানে তেজগাঁও শিল্পাঞ্চল রয়েছে, সেখানে হাতিরঝিলের মতো এলাকা, বিজয়নগর, কারওয়ান বাজারের মতো এলাকা সেখানে রয়েছে। তো এই আসনটিতে আসলে যারা প্রতিনিধি হতে চান, যারা এই আসনটিতে জনগণের প্রতিনিধি হতে চান, সেখানে ধানের শীষের প্রার্থী হয়েছেন সাইফুল ইসলাম নীরব। তিনি আসলে একটু বলে রাখা ভালো, তিনি কিন্তু আসলে যুব দলের সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি লড়বেন ধানের শীষ প্রতীক নিয়ে। এবং এখানে দাড়িপাল্লার যিনি প্রতিদ্বন্দ্বী তিনি হচ্ছেন সাইফুল আলম খান মিলন। সাইফুল আলম খান, যেখানে আমরা যুব নেতার বিপক্ষে আসলে একজন ছাত্র নেতা লড়বেন বলা যায়, কারণ তিনি ছাত্র শিবিরের সভাপতি ছিলেন। এবং এই আসন থেকে আসলে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন। তিনি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এবং এই আসনে এনসিপির নাহিদা সরোয়ার নিভা তিনি আসলে প্রতিদ্বন্দ্বিতা করতে চাচ্ছেন। তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বড় ভূমিকা রেখেছেন এবং একই সঙ্গে তিনি আসলে এনসিপির নেত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। আসলে আমরা এই ঢাকা 12 আসনে আসলে জনগণের কি কি প্রত্যাশা রয়েছে এবং আসলে সেখানকার প্রার্থীদের কি কি প্রতিশ্রুতি, এই নিয়ে আসলে আমাদের একজন প্রতিবেদক শফিকুজ্জামান রুবেল তার করে একটি প্রতিবেদন শুরুতে দেখে আসতে চাই। নেতা যদি চাঁদাবাজি তাই সাধারণ মানুষ কি করবো? আমরা এইখানে 50 বছর আমরা কিছুই পাই নাই। রাজধানীর গুরুত্বপূর্ণ সংসদীয় আসন ঢাকা 12। তেজগাঁও শিল্পাঞ্চল, কারওয়ানবাজার, হাতিরঝিল ও বিজয়নগর নিয়ে গঠিত এই আসনটি নানা সমস্যায় জর্জরিত। সবচেয়ে বড় ভোগান্তির নাম তেজগাঁও ট্রাক স্টেশন। স্থানীয়দের ভাষায় এটি যেন একটি টিউমার, যার কারণে দীর্ঘদিন ধরেই যানজট ও পরিবেশ দূষণে নাকাল বাসিন্দারা।
কারওয়ান বাজারের সিন্ডিকেট ও চাঁদাবাজি বহুদিনের আলোচিত বিষয়। রেলগেট এলাকায় প্রকাশ্যে চলে মাদকের বেচাকেনা। বিজয় সরণি প্রান্তে ছিনতাই সন্ত্রাসে আতঙ্ক। সমাধানে বহুবার জনপ্রতিনিধি ও নেতাদের আশ্বাস পেলেও বাস্তবে কোনো ব্যবস্থা না নেয় হতাশ ভোটাররা। সাদাবাজি বাড়িয়ে দিতে আছে, ভাড়া বাড়িয়ে দিতে আছে। আমরা চাই যে সাদা মুক্ত একটা দেশ। কোনো দুর্নীতি থাকবো না, সলিডভাবে দেশ চালাইবো, এরকম আমরা যোগ্যটা নেতা চাই। ঢাকা 12 আসনে সম্ভাব্য প্রার্থী তালিকা লম্বা হলেও আলোচনায় রয়েছেন বিএনপির সাইফুল আলম নীরব, জামায়াতের সাইফুল আলম খান মিলন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক ও এনসিপির নাহিদা সারোয়ার নিভা। নির্বাচিত হলে মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রম কবর দেওয়ার অঙ্গীকার করেন ধানের শীষের প্রার্থী। দাঁড়িপাল্লা প্রার্থীও বলছেন বরদাস্ত করা হবে না অবৈধ কার্যক্রম। চাঁদাবাজিটা বন্ধ হয় নাই, চাঁদাবাজ পরিবর্তন হয়েছে। দিস শুড বি অ্যাড্রেসড। আমরা দুর্নীতিকে লাল কার্ড দেখাতে চাচ্ছি। চাঁদাবাজ কিন্তু কোনো দলের না, চাঁদাবাজটা কিন্তু তাদের এক আলাদা দল। আমাকে যদি এই এলাকা আল্লাহ পাক কবুল করেন, ইনশাল্লাহ চাঁদাবাজের কোনো অস্তিত্ব এলাকা থাকবে না। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রার্থী বলছেন অর্থলোভ সামলাতে পারলে চাঁদাবাজি, মাদক ও সন্ত্রাস থেকে মুক্তি সম্ভব। আর এনসিপি প্রার্থী বলছেন ভোগের নয় ত্যাগের রাজনীতিতেই আছে সমাধান। ভোটাররাই ডিসাইড করবে যে সব রাজনীতিবিদ এসে আমাদের কাছে বলছে বা সব প্রার্থী বলছে কোন প্রার্থী কেমন। সংকট তৈরি করেন অল্প কিছু মানুষ, কিন্তু ভুক্তভোগী প্রায় হাজার হাজার মানুষ। আমার মনে হয় কোনো ভালো উদ্যোগ নিলে প্রথমে হয়তো কিছু বাধা আসবে। সাধারণ ভোক্তা, সাধারণ ব্যবসায়ী, সাধারণ মানুষ সবাই নিশ্চয়ই সংকটটার সমাধানে চাইবেন। প্রতিশ্রুতি আর আশ্বাসের বাইরে গিয়ে কে করবেন বাস্তব ভিত্তিক সমাধান, সেদিকেই তাকিয়ে এই আসনের ভোটাররা। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। ঢাকা 12 আসন নিয়ে আমাদের সহকর্মী করা প্রতিবেদনটি আমরা দেখছিলাম। আসলে ঢাকা 12 আসনে যে কারওয়ান বাজার রয়েছে, যেটি আসলে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সরগরম থাকে, যার কারণে একটি বড় যানজটের সৃষ্টি হয়। সেখানকে তেজগাঁও টিউমার খ্যাত তেজগাঁও ট্রাক স্ট্যান্ড রয়েছে। আসলে সে অঞ্চলের মানুষের ভোগান্তির কোনো শেষ নেই। আমরা আসলে সেখানে আমাদের সহকর্মী শফিকুজ্জামান রুবেল, যিনি আসলে এই 12 আসন নিয়ে প্রতিবেদনটি করেছেন, তিনি এখনো সেখানে উপস্থিত রয়েছে। রুবেল, আমরা একটু জানতে চাই, আসলে ঢাকা 12 আসন তো আসলে অত্যন্ত প্রাণকেন্দ্র বলা চলে ঢাকার একটি, সেই প্রাণকেন্দ্র আসলে কতটুকু অবহেলিত রয়েছে, সেখানকার প্রার্থীদের কি কি প্রতিশ্রুতি রয়েছে এবং জনগণের, সেখানকার বাসিন্দাদের কি কি চাহিদা রয়েছে, এই বিষয়ে আপনার কাছে বিস্তারিত কি তথ্য রয়েছে? রাজধানী ঢাকার 12 আসনকে বলা হয় মূলত ঢাকার মধ্যে হৃৎপিণ্ড একটি আসন, কেননা এটি ঢাকার মধ্যবর্তী এলাকায় অবস্থিত। যেই তেজগাঁও শিল্পাঞ্চল রয়েছে, হাতিঝিলের কিছু অংশ, বিজয়নগর, ফার্মগেট এরিয়া জুড়ে কিন্তু এই আসনটির অস্তিত্ব। আপনারা জানেন ইতিমধ্যে যে রাজধানীতে অত্যন্ত ব্যস্তময় কিছু জায়গা রয়েছে এই রাজধানী ঢাকা 12 আসনের মধ্যে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে রাজধানী কারওয়ান বাজার। সেই বাজারে প্রতিনিয়ত যে ব্যস্ততা, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, রাত অবধি কিন্তু এই ব্যস্ততা চলমান থাকে। এছাড়া তেজগাঁওয়ের যেই ট্রাক স্ট্যান্ড রয়েছে, সেই ট্রাক স্ট্যান্ড যত্রতত্র রাস্তার মধ্যে গাড়ি পার্ক করে রাখায় কিন্তু এক ধরনের চরম দুর্ভোগের সৃষ্টি হয়। আপনারা জানেন ফার্মগেটের ফুটপাত দখল করে যে ফুটপাতের দোকানগুলো রয়েছে, সেখানে কিন্তু আপনার দেখা যায় মানুষ চলাচলেও ব্যাঘাত ঘটে। এছাড়া কারওয়ান বাজারের যেই মাদকের যে আখড়া, কারওয়ান বাজার রেলগেট অঞ্চলে প্রকাশ্যে মাদক বিক্রি হয় দীর্ঘদিন যাবতে, কিন্তু এর বিরুদ্ধে প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন গণমাধ্যমও কথা বলছে, সেখান থেকে কিন্তু সুরাহা হয়নি। আমরা রাজধানী ঢাকার 12 আসন ঘুরে দেখেছি। শুধু এই সমস্যাই না, এর পাশাপাশিও কিন্তু একটা বিশাল সমস্যার সৃষ্টি হয়। যখন বর্ষার সিজন শুরু হয় তখন জলাবদ্ধতার সৃষ্টি হয়, গ্যাস সংকট রয়েছে, বাসা ভাড়া যত্রতত্র বৃদ্ধি, নানাবিধ সমস্যায় জর্জরিত কিন্তু ঢাকা 12 আসন। আপনাদেরকে বলে রাখি, কারওয়ান বাজারে যেই সিন্ডিকেটের কথা বারবারই আলোচিত হয়ে আসছে, আমরা বিভিন্ন নেতাদের সাথে কথা বলেছি, বিভিন্ন যারা ভোটার রয়েছেন তাদের সাথে কথা বলেছি। তাদের কিন্তু প্রত্যাশা এই পট পরিবর্তনের পরে যেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে, সেই নির্বাচনে যারাই প্রার্থী, যারাই নির্বাচিত হবেন, তাদের হাত ধরেই নতুন বাংলাদেশ এবং প্রত্যাশিত বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে, সেই প্রত্যাশা কিন্তু ভোটাররা করছেন। সাথে সাথে আমরা প্রার্থীদের দেখতে পাচ্ছি, যারা এনসিপির প্রার্থী রয়েছে, এখানে ওয়ার্কার্স পার্টির প্রার্থী যিনি সাইফুল হক, তিনি রয়েছেন, জামাতের প্রার্থী রয়েছে, বিএনপির প্রার্থী রয়েছে। তারাও কিন্তু বলছেন যে সকলেই এই যে যাবতীয় যে সমস্যা, সেই সমস্যার সমাধানে তারা কাজ করবেন এবং সকলেই আশ্বাসটা দিচ্ছেন যে বিশেষ করে কারওয়ান বাজার সংশ্লিষ্ট যেই সিন্ডিকেট রয়েছে, যেই চাঁদাবাজি রয়েছে, সেই চাঁদাবাজির বিরুদ্ধে তাদের অবস্থান থাকবে। তো সব মিলিয়ে ঢাকা 12 আসনের সার্বিক পরিস্থিতি এই ছিল।
রুবেল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সহকর্মী রুবেল যেমনটা জানাচ্ছিলেন, আসলে ঢাকা 12 আসনে চাঁদাবাজি যেমন রয়েছে মাদক ব্যবসা, এত সমস্যার ভিড়ে আসলে সেখানকার জনগণের কি প্রতিশ্রুতি, প্রত্যাশা এবং প্রার্থীদের প্রতিশ্রুতির কথা জানাচ্ছিলেন। ঢাকা বিভাগের ঢাকা 12 আসন নিয়ে আমরা কথা বললাম। এবার আমরা ঢাকার খুব কাছাকাছি আরেকটি বিভাগ, ময়মনসিংহ বিভাগের শেরপুরের একটি আসন নিয়ে কথা বলতে চাই। যেহেতু আসলে ময়মনসিংহ বিভাগে শেরপুরে 3টি আসন নিয়ে আসলে শেরপুর গঠিত। আমরা শেরপুর 1 আসনটি নিয়ে আজকে কথা বলতে চাই, যেহেতু এটি একটি সদর আসন। আসলে শেরপুর 1 আসনে মোট ভোটার রয়েছে 4,50,000, যেখানে পুরুষ ভোটার রয়েছে 2,23,000, মহিলা ভোটার রয়েছে 2,27,000। এবং এই যে শেরপুর 1 আসনটি, সেটা আসলে মূলত সদর আসন, এবং সদর আসন হওয়ার কারণে কিন্তু এই আসনটির উপর অন্যান্য অঞ্চলের নজর রয়েছে। কারণ এই আসনটিতে আসলে যারা প্রতিদ্বন্দ্বী করবেন, যারা নির্বাচিত হবেন, তাদের কিন্তু অন্যান্য আসনের প্রতি তাদের প্রভাব থাকে। আসলে এই আসনে ভোটার সংখ্যা নিয়ে আমরা কথা বলবো। আমরা একটু প্রার্থীতে নিয়ে কথা বলতে চাই। এখানে বিএনপির পক্ষ থেকে লড়বেন ডাক্তার সানসিলা জেব্রিন প্রিয়াঙ্কা। তিনি আসলে সে অঞ্চলের, অর্থাৎ শেরপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন, এবং তিনি কিন্তু 2018 সালে নির্বাচনও করেছেন। এবং জামাতের পক্ষ থেকে এখানে দাঁড়িপাল্লা প্রতীকে লড়বেন হাফেজ রাশেদুল ইসলাম। একটু জানিয়ে রাখা ভালো, রাশেদুল ইসলাম কিন্তু ছিল ছাত্র শিবিরের সাবেক সভাপতি, এবং এই আসন থেকে শাপলাকলিতে প্রার্থিতা করছেন শেরপুর অঞ্চলের সমন্বয়ক মোহাম্মদ লিখন মিয়া। এছাড়া আসলে এই আসনটিতে কিন্তু আরো বেশ কিছু প্রার্থী রয়েছে। আমরা একটু বলি, ইলিয়াস উদ্দিন যিনি স্বতন্ত্র দাঁড়িয়েছেন, তিনি কিন্তু আসলে জাতীয় পার্টির সে অঞ্চলের সভাপতি, এবং এই আসনে ঈগল প্রতীক অর্থাৎ এবি পার্টি থেকে যিনি লড়ছেন তার নাম হচ্ছে হাসান ইমাম মুয়াফি। একটু জানিয়ে রাখা ভালো, হাসান ইমাম মুয়াফি হচ্ছে জামাতের সাবেক কেন্দ্রীয় নেতা মরহুম কামরুজ্জামানের সন্তান, কিন্তু এই এবি পার্টির পক্ষ থেকে লড়ছেন এই ওয়াফি। এবং এখানে আরেকজন হেভিওয়েট প্রার্থী রয়েছেন বিএনপির শফিকুল ইসলাম মাসুদ। তিনি স্বতন্ত্র প্রার্থিতা করছেন, কিন্তু তিনি আসলে কিন্তু শেরপুর জেলা ছাত্রদল এবং জেলা যুবদলের সাবেক সভাপতি ছিলেন। আসলে তিনি মনোনয়ন না পেয়ে কিন্তু আসলে সে জায়গা থেকে কিন্তু আসলে তিনি এখানে এবার স্বতন্ত্র প্রার্থিতা করছেন। আমরা একটু সেখানে আরো বিস্তারিত জানতে চাই। আমাদের সহকর্মী হীরা সেখানে রয়েছেন। হীরা, আপনি শেরপুর 1 আসন নিয়ে সেখানে কাজ করেছেন, এবং সেখানে প্রার্থীরা তো আসলে অনেকগুলো প্রার্থী রয়েছে, এবং এখানে বিএনপির একজন স্বতন্ত্র প্রার্থীও আমরা দেখলাম। আসলে কারা ভোটারদের টানতে বেশি সক্ষম হচ্ছে বলে আপনি মনে করছেন? মাঠের চিত্র কি আমাদের একটু জানাবেন? 1363 বর্গ কিলোমিটারের এলাকা জুড়ে শেরপুরের অবস্থান। শেরপুরে 5টি উপজেলা ভাগ করা হয়েছে। শেরপুরে 5টি উপজেলায় 3টি সংসদীয় আসন রয়েছে। শেরপুরে 1 আসন, শেরপুর সদরকে নিয়ে শেরপুর 1 আসন, নকলা এবং নালিতাবাড়ি নিয়ে শেরপুর 2 আসন, শ্রীবর্দী এবং ঝিনাইগাতি নিয়ে শেরপুর 3 আসনকে বিভক্ত করা হয়েছে। শেরপুরে 1 আসনে বিএনপি প্রার্থী মনোনীত প্রার্থী হয়েছেন ডাক্তার সানসিলা জেব্রিন প্রিয়াঙ্কা। তিনি বিএনপির প্রাথমিক মনোনয়ন পাওয়ার পর থেকে কিন্তু তিনি মাঠে ঘাস চষে বেড়াচ্ছেন, বিভিন্ন ভোটারদের দাঁড়িয়ে যাচ্ছেন, তাদেরকে কাছে কিন্তু গিয়ে ভোট প্রার্থনা করছেন তারা, এবং নানা রকম প্রতিশ্রুতি দিচ্ছেন। এদিকে বিএনপির আরেকজন প্রার্থী, তিনি কিন্তু আসলে শেরপুরে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তিনি এখন পর্যন্ত মনোনয়ন পাননি, তবে তিনি আশা করছেন তিনি বিএনপির মনোনয়ন চূড়ান্ত ভাবে পাবেন। তবে তিনি আমাদেরকে জানিয়েছেন তিনি যদি শফিকুর রহমান মাসুদ যদি বিএনপির থেকে যদি মনোনয়ন চূড়ান্ত ভাবে না পান, তাহলে কিন্তু স্বতন্ত্র প্রার্থী হিসাবে এখানে নির্বাচন করবে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। এদিকে জামায়াতে ইসলামীর হাফেজ রাশেদুল ইসলাম কিন্তু জামায়াতে ইসলামের একক প্রার্থী। তিনি কিন্তু আসলে অনেক আগে থেকেই তার নির্বাচনী প্রচার প্রচারণা শুরু করেছেন, এবং একটা বিষয় আমরা লক্ষ্য করেছি, এনসিপি কিন্তু প্রার্থী রয়েছে ইঞ্জিনিয়ার লিখন মিয়া। তিনি কিন্তু আসলে বিভিন্ন তার নির্বাচনী এলাকায় কিন্তু আসলে নির্বাচনের জয়লাভের জন্য কিন্তু তিনি আসলে ভোটার দ্বারা যাচ্ছেন এবং ভোট প্রার্থনা করছেন। তো আসলে শেরপুরের ভোটাররা আসলে কিন্তু যারা ন্যায় নিষ্ঠাবান প্রার্থী থাকবেন তাদেরকে আসলে ভোট দিবেন বলে শেরপুর প্রার্থীরা ভোটাররা আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল শেরপুর থেকে নির্বাচনের সর্বশেষ তথ্য। ধন্যবাদ অসংখ্য হীরা, আপনাকে ধন্যবাদ। আসলে বিএনপির একজন মনোনীত প্রার্থী আর একজন স্বতন্ত্র প্রার্থী, তাকে টেক্কা দেওয়ার জন্য রয়েছে জামাতের প্রার্থী, এবং এনসিপির প্রার্থীও কিন্তু সেখানে কম যায় না। তো এই ছিল শেরপুর 1 থেকে আমাদের সহকর্মীর দেওয়া তথ্যের সবশেষ।
ঢাকা বিভাগের একটি আসন নিয়ে কথা বললাম ময়মনসিংহ বিভাগের একটি আসন নিয়ে। এবার আমরা যেতে চাই আসলে রাজশাহী বিভাগের একটি আসন নিয়ে কথা বলতে চাই। আমরা রাজশাহী বিভাগে আমরা পাবনা যেহেতু 5টি সংসদীয় আসন নিয়ে গঠিত, আমরা পাবনা 4 আসনটি নিয়ে কথা বলতে চাই। যে আসনটি পাবনা 4 আসনটি মূলত ঈশ্বরদী এবং আটঘরিয়া এই দুই উপজেলা নিয়ে গঠিত, যেখানে মোট ভোটার রয়েছে 4,34,000, যেখানে পুরুষ ভোটার রয়েছে 2,18,000 এবং নারী ভোটার রয়েছে 2,16,000 এবং এখানে মোট কেন্দ্র রয়েছে 129টি। এবং এই আসনটি যেহেতু ঈশ্বরদী যেহেতু একটি শিল্পাঞ্চল এবং এই আসনটির প্রভাব কিন্তু অন্যান্য আসনগুলোতেও রয়েছে। তো কারা হতে যাচ্ছেন এই পাবনা অঞ্চল থেকে, আসলে কারা প্রতিনিধি হতে চাচ্ছেন? আসলে এই আসনে বিএনপির মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিব, তিনি কিন্তু আসলে এইখান থেকে আসলে তিনি প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন। তিনি কিন্তু একই সঙ্গে পাবনা জেলা বিএনপির আহ্বায়ক এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা। এখানে আসলে জামাতের মনোনীত প্রার্থী হয়েছেন আব্দুল্লাহ মোহাম্মদ তালেব মণ্ডল, তিনি একটু বলে রাখা ভালো, কিন্তু তিনি পাবনা জেলা জামাতের আমির। এবং এখানে এনসিপির প্রার্থিতা করছেন মোহাম্মদ আব্দুল মাজেদ। আমরা একটু এবং এছাড়াও কিন্তু আরও বেশ কিছু প্রার্থী এখানে রয়েছে, আরও বেশ কিছু প্রার্থী আসলে রয়েছে। বিশেষ করে সেখানে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন বিএনপির 2 জন, সেখান থেকে স্বতন্ত্র প্রার্থিতা করছেন। এবং আসলে বলা যায় যেহেতু বিএনপির এতগুলো প্রার্থী হয়েছেন, 3 জন প্রার্থী সেখানে বিএনপির হয়েছেন, একই সঙ্গে জামাতের একজন প্রার্থী রয়েছে, এনসিপির একজন প্রার্থী রয়েছে। তো পাবনা 4 আসনে কিন্তু একটা হাড্ডাহাড্ডি নির্বাচনী লড়াই হওয়ার খুব সম্ভাবনা রয়েছে, কিন্তু সেই লড়াইয়ে কারা এগিয়ে থাকতে পারে এই নিয়ে আসলে আমরা একটু কথা বলতে চাই। আমাদের সহকর্মী সবুজ মোল্লা রয়েছেন পাবনা 4 আসনে। সবুজ, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? আসলে সময় যত ঘুরিয়ে যাচ্ছে, নির্বাচন সময় ততই কিন্তু চলে আসছে। আগামী 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আর এই নির্বাচনকে ঘিরে দলের নেতাকর্মীরা ভোট যারা দেবেন, ভোটারদেরকে ভোট আসলে কামনা করছেন। এদিকে যারা ভোট প্রদান করবেন তারাও কিন্তু নানা ধরনের সুযোগ সুবিধা নিয়েই কিন্তু ভোট প্রদান করবেন বলে কিন্তু আমাদেরকে জানিয়েছেন। এই মুহূর্তে আমরা রয়েছি পাবনা 4 আসনে। রূপপুরে আমার পেছনটা দেখতে পাচ্ছেন, আসলে পেছনটা দেখলে বোঝার মতো পরিবেশ থাকে যে আসনটি আসলে কত গুরুত্বপূর্ণ। রূপপুর পারমাণবিক প্রকল্প থেকে শুরু করে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে এই পাবনা 4 আসনে। এই পাবনা 4 আসনে নির্বাচন যুদ্ধে যারা রয়েছেন তারা পাবনা জেলা বিএনপির আহ্বায়ক, বিএনপির পক্ষ থেকে হাবিবুর রহমান হাবিবকে প্রাথমিক মনোনয়ন দিয়েছেন দলটি থেকে। এছাড়া জামাতে এই আসনে নির্বাচন করছেন জেলা জামাতের আমির অধ্যাপক আবুল তালেব মণ্ডল। এই আসনে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ফ্যাক্ট থেকে যায়। এই আসলে গুরুত্বপূর্ণ ফ্যাক্ট হলো এখানে বিএনপির মধ্যে আরো কিন্তু 2টি মনোনয়ন উত্তোলন করা হয়েছে। একটি হলেন পাবনা জেলা বিএনপির সাবেক সহ সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু এবং সাবেক সংসদ সদস্য সিরাজুল ইসলাম সর্দার। এখানে মূল ফ্যাক্ট যে বিষয়টা দেখতে পাচ্ছি আমরা, চায়ের দোকান থেকে বিভিন্ন মাঠ পর্যালোচনা করে আমরা যেমনটি দেখেছি, এই আসনে জাকারিয়া পিন্টুকে কিন্তু বিএনপির একটা বড় ফ্যাক্টর হিসেবে ধরা হচ্ছে। তার এবং তার পরিবারের যে সকল ভাই সকল রয়েছে তারা সকলে রাজনৈতিক ভাবে এগিয়ে রয়েছেন। এ কারণে কিন্তু তার একটা বড় ভোট ব্যাংক রয়েছে। এটা কিন্তু বিএনপির সাথে যদিও তারা একইভাবে বিএনপি করে থাকেন, যদি বিএনপির সঙ্গে যুদ্ধ হয় তাহলে এই আসনে কিন্তু জাকারিয়া পিন্টু যদি সিদ্ধান্ত নেয় যে তিনি স্বতন্ত্র হিসেবে নির্বাচন করবেন তাহলে কিন্তু বিএনপির একটা বড় কিন্তু ক্ষতি হবে। এছাড়া এনসিপির প্রার্থী আমাদেরকে জানিয়েছেন তিনি কিন্তু নিরাপত্তাহীনতায় ভুগছেন। পুলিশ প্রশাসন বলছে যে আইন শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। সবুজ, যেটি বলছিলেন আসলে এনসিপির প্রার্থী সেখানে যেমন নিরাপত্তাহীনতায় ভুগছেন, সেখানে আসলে বিএনপির বলতে গেলে 3 জন প্রার্থী দাঁড়িয়েছেন, তাদের প্রতিদ্বন্দ্বী হয়েছেন জামাতের প্রার্থী। তো আসলে বিএনপির ভোটগুলো যদি এখানে ভাগ হয়ে যায়, আসলে সেখানের সবশেষ এই বোঝা যাচ্ছে যে একটি উত্তপ্ত পরিস্থিতি আসলে পাবনা 4 আসনে বিরাজ করছে। ত্রয়োদশ সংসদ নির্বাচনের মাধ্যমে খারাপ নির্বাচনের অপবাদ ঘুচিয়ে দিতে চান সিইসি। আইন অমান্যকারীকে যে কারো বিরুদ্ধে ব্যবস্থা নিতে মাঠ প্রশাসনকে নির্দেশ দিয়েছেন তিনি। আমাদের উপরে সামষ্টিকভাবে একটা ব্লেম করা হচ্ছে, সবাইকে ব্লেম করা হচ্ছে যে উই হ্যাভ অ্যাবসলিউটলি ফেইলড ইন আওয়ার রেসপন্সিবিলিটি, পার্টিকুলারলি ইন ডেলিভারিং এ ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন। বলা হচ্ছে আমরা নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছি, বলা হচ্ছে আমরা সব যুগসাজশ করে একটা ম্যানেজড ইলেকশন করেছি। এই অপবাদ থেকে আমরা মুক্তি চাই। আমরা প্রমাণ করতে চাই যে আমরা সঠিক সুন্দর নির্বাচন করতে পারি। আইনের শাসনটা নিশ্চিত করবেন, এটাই হচ্ছে আমার, দ্যাট ইজ দ্য বটম লাইন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে জেলায় জেলায় চলছে মনোনয়নপত্র সংগ্রহ। জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেনের পক্ষে রংপুর 4 আসন থেকে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন দলটির স্থানীয় নেতাকর্মীরা। দিনাজপুর 2 আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন বিএনপি মনোনীত প্রার্থী সাদেক রিয়াজ চৌধুরী পিনাক। এ সময় দলীয় নেতাকর্মীরা সেখানে উপস্থিত ছিলেন। নির্বাচন ঘিরে বরগুনায় সংলাপে অংশ নেন বিভিন্ন দলের মনোনীত প্রার্থীরা। দুপুরে বরগুনা প্রেস ক্লাবের সংলাপে অংশ নেন বরগুনা 1 আসনে বিএনপি, জামাত, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী সহ গণ অধিকার পরিষদ ও জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা। এ সময় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্নের প্রতিশ্রুতি দেন মনোনীত প্রার্থীরা। আমি বলবো যে নির্বাচনে রাজনৈতিক নেতাকর্মীরা যেভাবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন, ঠিক এই ছিল নির্বাচনের সময় এখনকার আয়োজনের।